আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, আপনি কি জানেন গত রাতে কুয়েত শহর হঠাৎ করে কেন সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল? না, এটা কোনো সাধারণ পাওয়ার কাট ছিল না। একটা পুরো দেশ, যাদের তেলের টাকায় কোনো অভাব নেই, তারা হঠাৎ করে সম্পূর্ণ ব্ল্যাকআউটে চলে গেল। কেন? কারণ পর্দার আড়ালে এমন একটা ভূরাজনৈতিক দাবার চাল খেলা হয়েছে, যা পুরো পশ্চিমা বিশ্বকে এই মুহূর্তে কাঁপিয়ে দিচ্ছে। আপনারা হয়তো সকাল থেকেই ব্রেকিং নিউজ দেখছেন টিভিতে যে আমেরিকা আবার ইরানের উপর একটা ভয়াবহ হামলা শুরু করে দিয়েছে। পশ্চিমা মিডিয়া আপনাকে গলা ফাটিয়ে বলছে যে ইরান নাকি নিরীহ বাণিজ্যিক জাহাজের উপর হামলা করেছিল, আর আমেরিকা গ্লোবাল পুলিশ হিসাবে জাস্টিস দিতে গেছে সেখানে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনারা দেখবেন খুব গুরুত্বপূর্ণ কিছু খবর। কেন আমেরিকা তড়িঘড়ি করে মাত্র 20 দিন আগে করা একটা চুক্তি বা MOU ভেঙে দিল? কেন তারা টার্গেট করলো ইরানের স্পিড বোটগুলোকে? আর ভিডিওর শেষে আমি আপনাদের সেই আসল কারণটা একদম লজিক দিয়ে বুঝিয়ে দেব, যা শুনলে আপনারা বুঝতে পারবেন আমেরিকা আসলে এই মুহূর্তে কতটা ডেসপারেট আর ভয়ঙ্কর একটা ফাঁদে পা দিয়েছে। কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে গত কয়েক ঘন্টায় মিডল ইস্টে আসলে কি ঘটে গেল। দেখুন, আমি বারবার বলি, আন্তর্জাতিক রাজনীতিতে যা দেখানো হয় আসল ঘটনা তার চেয়ে সম্পূর্ণ আলাদা হয়। পশ্চিমা বিশ্ব সবসময় একটা ন্যারেটিভ তৈরি করে যাতে তাদের আগ্রাসনকে জাস্টিফাই করা যায়, আর ঠিক এটাই ঘটেছে আজ 8ই জুলাই 2026 তারিখে। 8ই জুলাই ভোর রাত ঠিক 3টের সময় যখন পুরো বিশ্ব ঘুমাচ্ছে, তখন আমেরিকা ইরানের বিরুদ্ধে একটা বিশাল বড় মিলিটারি অপারেশন শুরু করে দিল। আপনি শুনলে অবাক হবেন যে এই হামলার খবর কোনো লিক হওয়া সোর্স থেকে আসেনি। খোদ আমেরিকার সেন্ট্রাল কমান্ড, যাকে আমরা সেন্টকম বলি, তারা নির্লজ্জের মতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই হামলার কথা স্বীকার করেছে যে আমরাই করেছি। তারা বুক ফুলিয়ে বলছে যে ইরানের একাধিক স্ট্র্যাটেজিক পয়েন্টে তারা অত্যন্ত শক্তিশালী স্ট্রাইক করেছে। কেন করেছে? যাতে ইরানকে চরম মূল্য চোকাতে হয়। দর্শক, এখানে একটা জিনিস একটু মনোযোগ দিয়ে বুঝুন আপনি। আমেরিকা দাবি করছে যে তাদের এই হামলা হলো একটা জবাব। কিসের জবাব? তাদের মতে ঠিক এর আগের দিন, অর্থাৎ গতকাল 7ই জুলাই 2026 তারিখে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া 3টি বাণিজ্যিক জাহাজের উপর ইরান নাকি হামলা চালিয়েছিল, যা আমি গতকালকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন আপনাদেরকে জানিয়েছি, সব দেখিয়েছি। এখন সেন্টকমের বয়ান অনুযায়ী ওই জাহাজগুলোতে নাকি নিরীহ বেসামরিক নাবিকরা ছিল এবং আন্তর্জাতিক জলসীমায় তাদের উপরে হামলা করে ইরান নাকি যুদ্ধবিরতি এবং তাদের মধ্যে হওয়া MOU এই দুটোই লঙ্ঘন করেছে। এবার লজিক্যালি একটু চিন্তা করুন, আমেরিকা আন্তর্জাতিক আইনের কথা বলছে, যে দেশটা দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে হত্যা করলো, তারা আজ আন্তর্জাতিক জলসীমা আর নিরীহ মানুষের কথা বলছে। আসল ব্যাপারটা হলো, গতকাল 7ই জুলাইয়ের ওই জাহাজগুলোর উপর হামলার ঘটনাকে আমেরিকা একটা ঢাল হিসাবে ব্যবহার করছে মাত্র। সেন্টকমের দাবি অনুযায়ী আমেরিকা তাদের এই তথাকথিত জবাবি হামলায় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, উপকূলীয় র্যাডার সিস্টেম, সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি, অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল সাইট, ড্রোন লঞ্চিং প্যাড এবং বেশ কিছু বন্দর বা পোর্ট ফেসিলিটি ধ্বংস করেছে। দর্শক, এই লিস্টটা একটু খেয়াল করুন। একটা বাণিজ্যিক জাহাজে হামলার বদলা নিতে কেউ কি এতগুলো স্ট্র্যাটেজিক কোর পয়েন্টে একযোগে হামলা করে? পরিষ্কার বোঝা যাচ্ছে আমেরিকার উদ্দেশ্য কোনো জাহাজের বদলা নেওয়া ছিল না, বরং তাদের মূল টার্গেট ছিল হরমুজ প্রণালীর উপর থেকে ইরানের সামরিক আধিপত্য ধ্বংস করা এবং ইরানের সামগ্রিক মিলিটারি সক্ষমতাকে ক্ষতি করে দেওয়া। দর্শক, আমরা যদি আরো একটু গভীরে যাই তাহলে দেখতে পাবো হামলার পরপরই ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এলাকা থেকে
ভয়াবহ বিস্ফোরণের খবর আসতে শুরু করে। ইরানের সরকারি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী হরমুজ প্রণালীর সবচেয়ে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোর একটি হলো কেশম আইল্যান্ড। সেখানে অন্তত 6টা বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, দেখছেন তো। শুধু তাই নয়, সিরিক বন্দরের আশেপাশে অন্তত 7টি বড়সড় ধামাকা হয়েছে। আর সবচেয়ে বড় খবরটা এসেছে বন্দর আব্বাস থেকে। বন্দর আব্বাসের শহীদ হাকানি পোর্ট থেকে যে ছবিগুলো সামনে এসেছে তার রীতিমতো শিউরে ওঠার মতো। এই বন্দর আব্বাসে 20টিরও বেশি স্ট্রাইক করা হয়েছে। এই বন্দরটা অন্তত 3বার টার্গেট করে এই বন্দরে বোমাবর্ষণ করেছে আমেরিকান এয়ারফোর্স এবং নেভি। বন্দর আব্বাস শহরের পূর্ব এবং পশ্চিম উভয় দিক থেকেই একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কিছু রিপোর্টে বলা হচ্ছে কমার্শিয়াল এবং ফিশিং জেটগুলোতেও প্রজেক্টাইল এসে পড়েছে। অর্থাৎ আমেরিকা শুধু মিলিটারি টার্গেটেই থামেনি, তারা ইরানের অর্থনৈতিক এবং সাধারণ অবকাঠামোর উপরেও আঘাত এনেছে। এটাই হলো পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ড। মুখে তারা সাধারণ মানুষের অধিকারের কথা বলে, আর কাজে তারা সাধারণ জেলেদের নৌকাতেও বোমা মারে। রিপোর্ট তো তাই বলছে। দর্শক, এর পরের ঘটনাগুলো আরও বেশি ইন্টারেস্টিং। আজ 8ই জুলাই ভোরবেলা ঠিক 4:45টায় ইরানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটা অত্যন্ত কড়া রিয়াকশন আসে। ইরানের ফরেন মিনিস্ট্রি সরাসরি আমেরিকাকে সমঝোতা সড়ক ভাঙার এই দায়ে অভিযুক্ত করেছে। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে আমেরিকা ইরানের তেল রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা শিথিল করেছিল তা একতরফাভাবে প্রত্যাহার করে নিয়ে MOU এর আর্টিকেল 10-এর সরাসরি লঙ্ঘন করেছে আমেরিকা। দর্শক, ভেবে দেখুন, একটা চুক্তিতে সই হওয়ার পর মাত্র 20 দিনও পার হয়নি আর আমেরিকা তার প্রতিশ্রুতি ভেঙে দিল। ইরানের বিদেশ মন্ত্রক ঠিক এই কথাটাই বলেছে যে এর মাধ্যমে আবারও এটা সরাসরি বিশ্বের সামনে প্রমাণিত হয়ে গেল যে আমেরিকার উপর কোনোভাবেই ভরসা করা যায় না। দেখুন, পশ্চিমাদের এই হিপোক্রেসি নতুন কিছু নয়। তারা চুক্তি করে শুধু নিজেদের সময় কেনার জন্য, আর সুযোগ পেলেই সেই চুক্তির ডাস্টবিনে ছুঁড়ে ফেলে। ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে আমেরিকা অনেক বড় একটা ভুল করে ফেলেছে এবং এর জবাব হবে অত্যন্ত কঠোর। হয়তো আপনারা যখন এই ভিডিওটি দেখছেন ততক্ষণে ইরানের সেই কঠোর জবাব দেওয়া শুরু হয়ে গেছে, কারণ ইরানের তরফ থেকে জানানো হয়েছে যে তাদের এবারের জবাব হতে চলেছে ইতিহাসের অন্যতম বৃহৎ একটি কাউন্টার অ্যাটাক। এবার আসুন আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে। এই পুরো ঘটনাটা এমন একটা সময়ে ঘটছে যখন ইরানে একটা অত্যন্ত সংবেদনশীল পরিস্থিতি বিরাজ করছে। আপনারা জানেন যে আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা এখন বর্তমানে চলছে এবং তার জানাজা ইরাকে পৌঁছেছে। গত 5 দিন ধরে ইরানে যে বিশাল জনসমুদ্র দেখা যাচ্ছিল সেটা এখন কিছুটা শান্ত। ঠিক এই সুযোগটাই নিয়েছে আমেরিকা। তারা জানতো যে ইরানের ভিতরের পরিস্থিতি এখন শোকহত এবং কিছুটা হলেও একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তারা। পশ্চিমা বিশ্ব সবসময় এভাবেই পিছন থেকে ছুরি মারে, তারা কখনোই সামনাসামনি লড়তে আসে না। কিন্তু আসল খেলাটা এখানে নয়, আসল খেলাটা চলছে হরমুজ প্রণালীর জলে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমেরিকা এই হামলায় ইরানের সিরিক বন্দরে IRGC নেভির যে স্পিড বোট, সেই স্পিড বোটগুলোকে সবচেয়ে বেশি টার্গেট করেছে। স্পিড বোটগুলোতে আগুন লাগার অসংখ্য ছবি সামনে আসছে। কিন্তু কেন এই স্পিড বোটগুলো আমেরিকার কাছে এত ভয়ের কারণ? এর কারণ হলো IRGC পশ্চিমা নৌবাহিনীর মতো এত বিশাল বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে ঘোরে না। তারা ব্যবহার করে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশল। তাদের ছোট, অত্যন্ত দ্রুতগামী এবং মিসাইল সজ্জিত এই যে স্পিডবোট, এই স্পিডবোটগুলো যখন একসাথে ঝাঁক বেঁধে কোনো বড় যুদ্ধজাহাজের দিকে তেড়ে যায় তখন আমেরিকার কোটি কোটি ডলারের ডিফেন্স সিস্টেমও অকেজো হয়ে পড়ে। আমেরিকা খুব ভালো করেই জানে যে হরমুজ প্রণালীতে যদি IRGCর
এই স্পিড বোটগুলো অ্যাক্টিভ থাকে, তাহলে আমেরিকার কোনো যুদ্ধ জাহাজ সেখানে টিকতে পারবে না। আর ঠিক এই কারণেই এই হামলাতে তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে আইআরজিসির নেভেল ক্যাপাবিলিটি নষ্ট করার চেষ্টা করেছে, যাতে হরমুজ প্রণালীতে ইরান আর খুব বেশি নজরদারি এখন করতে না পারে। সমস্যাটা তো ওখানে। দর্শক, আমি আগেই একটা ইঙ্গিত দিয়েছিলাম যে ইরান হয়তো হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজ ঢোকার উপর টোল বসাতে চাইছিল বা কোনো কড়াকড়ি করতে চাইছিল। আমেরিকা তাদের যুদ্ধ জাহাজ সেখানে পাঠাচ্ছিল এবং তার আগেই তারা এই প্রিএম্পটিভ স্ট্রাইক করে দিল। বন্দর আব্বাস থেকে যে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডুলি ওঠার ছবি আমরা দেখছি, তা প্রমাণ করে যে আমেরিকা সিজ ফায়ারের পর ইরানের উপর এ যাবৎকালের সবচেয়ে বড় আঘাতটা এনেছে আজ। এবার ভাবুন এর ইম্প্যাক্টটা এরপর কি হতে চলেছে। এই মুহূর্তে কিছু আনভেরিফাইড রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে আইআরজিসি নেভিকে ইরানের শীর্ষ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া সমস্ত জাহাজের যাতায়াত বন্ধ করে দেওয়ার জন্য। দর্শক, এই একটা সিদ্ধান্ত পুরো বিশ্বের অর্থনীতিকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। যদি সত্যি ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ ব্লক করে দেয়, যা আগে করেছে, তাহলে সেটা শুধু আর আমেরিকা আর ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পুরো বিশ্বের তেল সরবরাহ, গ্যাস সাপ্লাই, ইন্টারন্যাশনাল শিপিং আর গ্লোবাল ইকোনমি একটা ভয়াবহ সংকটের মুখে পড়বে। এর আগেও পড়েছে, আপনারা দেখেছেন, এবার আরও বেশি। ইতিমধ্যেই রাতের অন্ধকারে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে এই এক রাতে। যদিও ইরান অফিসিয়ালি এখনো হরমুজ প্রণালী বন্ধ করার কোনো ঘোষণা দেয়নি, কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে ভাই, তাতে এটা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আমেরিকা বলছে তারা গতকাল 7ই জুলাইয়ের হামলার বদলা নিচ্ছে, যেখানে সৌদি আরব এবং কাতারের জাহাজও নাকি আক্রান্ত হয়েছিল। আর এই অজুহাত দেখিয়ে আমেরিকা ইরানের তেল রপ্তানির ছাড় বাতিল করেছে। এখন এই পুরো জিওপলিটিক্যাল ইকুয়েশনে আরব দেশগুলোর ভূমিকাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দর্শক, আজ 8ই জুলাই সকাল 5:15টার দিকে খবর এসেছে যে বাহরাইন গতকাল 7ই জুলাইয়ের ওই জাহাজ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। অর্থাৎ আমেরিকা খুব সূক্ষ্মভাবে এবার আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছে, কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে আজকের পৃথিবী আর 1990 সালের বিশ্ব এক নয়। আজকের পৃথিবীতে বহুমেরু বিশ্বের উত্থান হয়েছে। রাশিয়া, চীন এবং ব্রিক্স দেশগুলো এই পুরো ঘটনার উপর তীক্ষ্ণ নজর রাখছে। আমেরিকা যদি ভাবে যে তারা মধ্যপ্রাচ্যে আর একটা যুদ্ধ শুরু করে নিজেদের আধিপত্য বজায় রাখবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে, এটাই আমি বলবো। দর্শক, এবার আসি সেই সত্যটায় যা আমি ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম কুয়েতের ব্ল্যাকআউটের কথা। ইরানের সরকারি টিভি চ্যানেল IRIB রিপোর্ট করেছে যে কুয়েত শহর সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেছে। কিন্তু কেন? দর্শক, এটা কোনো পাওয়ার গ্রিড ফেলিওর নয়। যখন কোনো দেশে ব্যালিস্টিক মিসাইল বা ফাইটার জেটের হামলার প্রবল সম্ভাবনা থাকে, তখন টার্গেটগুলোকে এক প্রকার কনফিউজ করার জন্য এভাবেই ব্ল্যাকআউট করা হয়। হ্যাঁ, যদিও আধুনিক মিসাইলগুলোতে GPS গাইডেড থাকে মিসাইলগুলো, তবুও এই ব্ল্যাকআউট প্রমাণ করে যে পুরো মধ্যপ্রাচ্য এই মুহূর্তে একটা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। কুয়েত ভয় পাচ্ছে যে আমেরিকার ঘাঁটিতে হামলার রেশে তাদের উপরে কিছু না ক্ষতি হয়ে যায়। দর্শক, এবার আমি আপনাদের সেই সিক্রেটটা বলবো, কেন আমেরিকা মাত্র 20 দিনের মাথায় একটা ইন্টারন্যাশনাল MOU ছিঁড়ে ফেলে এমন পাগলের মতো হামলা চালালো। দেখুন, আসল ব্যাপারটা হলো 3টি বাণিজ্যিক জাহাজের উপর হামলাটা ছিল একটা ফলস ফ্ল্যাগ অপারেশন। আমেরিকার ইন্টেলিজেন্স খুব ভালো করেই খবর পেয়ে গিয়েছিল যে ব্রিক্স এবং মাল্টিপোলার বিশ্বের দেশগুলোর সাথে ইরান এমন একটা অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক তৈরি করার একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, যা হরমুজ প্রণালীকে ব্যবহার করে আমেরিকার যে পেট্রো ডলার আছে
সেই পেট্রো ডলার হেজিমনি বা ডলারের একচেটিয়া আধিপত্যকে সরাসরি ধ্বংস করে দিত কিছুটা সময়ের মধ্যে। ইরান হরমুজ প্রণালীকে শুধু একটা জলপথ হিসেবে নয়, বরং একটা গ্লোবাল এনার্জি চোক পয়েন্ট হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছিল, যেখানে ট্রানজিট নির্ধারণ হতো ডলারের বদলে অন্য কোনো মুদ্রায়। খ্যামিনির শেষকৃতের ডামাডোলের মধ্যেই ইরান হয়তো এই মাস্টার স্ট্রোকটা একটু পরে প্লে করতে চাইছিল। এবার আমেরিকা যখন বুঝতে পারলো যে তাদের পায়ের তলা থেকে গ্লোবাল অর্থনীতির মাটি সরে যাচ্ছে, তখন তারা মরিয়া হয়ে এই হামলা চালিয়েছে। তারা MOU বাতিল করেছে কারণ তারা বুঝতে পেরেছিল যে স্যাংশন শিথিল করে তারা আসলে ইরানের অর্থনীতিকেই শক্তিশালী হতে সাহায্য করছিল, যা আমরা অনেক দিন থেকে আলোচনা করছি, যা শেষ পর্যন্ত আমেরিকার গলাতেই ফাঁস পড়াতো। দর্শক, আজকের এই ঘটনা প্রমাণ করে যে পশ্চিমা বিশ্ব এখন কতটা দিশেহারা। তারা এখন আর লজিক বা কূটনীতি দিয়ে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই তারা তাদের সেই পুরনো পন্থা বর্বর পেশি শক্তির উপর নির্ভর করছে। কিন্তু ইরান, রাশিয়া বা চীনের মতো দেশগুলো এখন আর আগের মতো চুপ করে বসে বসে মার খাওয়ার পাত্র নয়। ইরানের জবাব যে ভয়াবহ হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। হয়তো সেই জবাবে শুধু আমেরিকার মিলিটারি বেস নয়, বরং তাদের পুরো জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিটাই ভেঙে পড়বে। আর আমি আপনাদের এই প্রতিবেদনেই একদম নিশ্চিত করে যাচ্ছি যে আর কিছুটা সময় পার হলেই দেখবেন সেই খবর নিয়ে আমিই সবার প্রথম হাজির হয়েছি, কারণ আমি নিশ্চিত ইরান রিটালিয়েট করবেই করবে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, আপনাদের কি মনে হয় ইরানের সম্ভাব্য পাল্টা হামলা কি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি পুরো গ্লোবাল সাপ্লাই চেনকে স্তব্ধ করে দিয়ে আমেরিকার অর্থনীতিকে একটা পার্মানেন্ট ড্যামেজ করে দেবে ইরান? আপনাদের লজিক্যাল মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, কারণ পশ্চিমা মিডিয়া যাই বলুক, আসল সত্যটা আমাদের নিজেদের বুদ্ধি দিয়েই বের করতে হবে, ভাবতে হবে, বিশ্লেষণ করতে হবে। সুতরাং আপাতত এই প্রতিবেদন তাহলে দর্শক, আজকের সবচেয়ে বিগ ব্রেকিং খবর, কিছুক্ষণ আগে যে খবরটি পাওয়া গেছে, অবশেষে আবারও আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ হলো, আবার আলোচনার দ্বার খুলে গেল। কিন্তু তার আগে আমেরিকা ইরান দুজনের উপর ব্যাপক অ্যাটাক করেছে। সেই অ্যাটাকের খবরগুলো দিব, কার কি ধ্বংস হয়েছে। এবং ইসরায়েল হঠাৎ করে আমেরিকাকে বলছে, ট্রাম্পকে বলছে, নেতানিয়াহু তোমাকে কিন্তু ইরান খেয়ে দিবে, তোমাকে ইরান মেরে দিবে, সাবধান থেকো। এর নেপথ্য কারণ কি? অনেকগুলো খবর আছে। তো প্রথম যে খবর দিয়ে শুরু করতে চাই, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুদিন ব্যাপী যে রক্তক্ষয়ী বা প্রাণঘাতী হামলা হলো, অবশেষে দুজনের বন্দুকের শব্দ থেমে গেছে, মিসাইলের শব্দ থেমে গেছে, এবং মধ্যস্থতাকারী যে দেশগুলো তাদের আশ্বাস বা কূটনীতির আলোকে দেশ দুটো যুদ্ধ থামাতে রাজি হয়েছে। এটি আল জাজিরা কিছুক্ষণ আগে ব্রেকিং করেছে। একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন যে ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা সামনের দিনগুলোতে ইরানের সাথে আরো আলোচনা করে যুদ্ধ বন্ধ করতে চায়। পাশাপাশি নতুন করে শুরু হওয়া লড়াইয়ের কারণে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাপকভাবে কমে গেছে, যা ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয় বলে ধারণা করা হচ্ছে। পুরো বিশ্বে জ্বালানির সংকট এবং জ্বালানির দাম বেড়ে গেছে। অন্যদিকে গাজায় ফিলিস্তিনিরা বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমেছে, তাদের একজন ভাই শহীদ হয়েছে তার প্রতি শ্রদ্ধা জানাতে। প্রতিদিনই গাজাতে নিরীহ মানুষগুলোকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। দর্শক, মার্কিন ইরান সংঘাতে উত্তেজনা প্রশমনের জন্য বর্তমানে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা চলছে বলে মার্কিন কয়েকটি গণমাধ্যম জানিয়েছে। এক মার্কিন কর্মকর্তা বলছেন, পরিস্থিতি যাতে আরো না বাড়ে এবং কূটনীতি কাজ করতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়ে আবার থেমে যাচ্ছে। বুঝছেন আপনারা? আমেরিকা বলছে যাতে কূটনীতি বন্ধ না হয়ে যায়, ইরান যেন একা মেরে আবার তক্তা বানায় ফেলতে না পারে, এই জন্য মাঝে মাঝে আক্রমণ করে আবার থেমে যায়, কূটনীতির পথ চালু রাখার জন্য আমেরিকা। তো তারা বলছে দর কষাকষির হাতিয়ার হিসেবে তারা একটি লক্ষ্যবস্তু তালিকা
আমেরিকায় যে দর কষাকষি করছে সেই লক্ষ্যবস্তুর তালিকা বজায় রাখছে। একাধিক কর্মকর্তা জানিয়েছেন রাতে প্রয়োজন হলে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি ছিল, কিন্তু বর্তমানে তারা কূটনীতিকে প্রাধান্য দিচ্ছেন। আজ রাতে আমেরিকা ইরানে ব্যাপক আক্রমণের পরিকল্পনা করেছিল এবং পরবর্তী পাকিস্তান, কাতার সহ কয়েকটি রাষ্ট্রের কূটনীতি বা তুরস্ক তাদের ভূমিকার জন্য আমেরিকা থেমে গেছে এবং তারা বলছে তারা আলোচনার দরজাটা খুলে রাখতে চায়। কে? আমেরিকা। সকালে আরব সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন জাহাজে ফ্লাইট করা যুদ্ধ বিমানগুলোকে অস্ত্র সজ্জিত করেছিলেন এবং পাইলটরা যে কোনো সম্ভাব্য আক্রমণ অভিযানের জন্য প্রস্তুতিমূলক প্রশিক্ষণ মহড়া পরিচালনা করছিলেন। অর্থাৎ সাগরে, আরব সাগরে যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ছিল সেখান থেকে মার্কিন যুদ্ধ বিমানগুলো প্রস্তুত ছিল, পাইলটরা ককপিটে বসে গেছেন, ইরানে হামলার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে তারা মহড়া চালাচ্ছিলেন, আক্রমণ করবেন নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে। এটি বলছে মার্কিন সেই বিশেষ ব্যক্তি। বিমানবাহী রণতরীটি ক্যাপ্টেন জাহাজে থাকা হাজার হাজার নাবিককে জানায় যে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে এবং প্রচলিত প্রথা অনুযায়ী প্রস্তুত থাকার উপর সবাই গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ সেই জাহাজে থাকা প্রত্যেকটা নাবিক, প্রায় 5,000-এর মতো নাবিক, তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল যে আমেরিকার প্রেসিডেন্টের অনুমতি আসলে, সেন্ট কমান্ড নির্দেশ আসলে তারা ঝাঁপিয়ে পড়বে। হামলার প্রস্তুতির পাশাপাশি যুদ্ধ বিমানের পাইলটরা দিনরাত উভয় সময় নিয়মিত প্রতিরক্ষামূলক অভিযানে অব্যাহত রেখেছিলেন এবং মার্কিন কর্মকর্তারা বলছেন আজ রাতে আরো মার্কিন হামলা হয়েছে বলে ইরানি দাবি সঠিক নয়, তবে পরিস্থিতি পরিবর্তনশীল এবং প্রয়োজনে হামলা পুনরায় শুরু হতে পারে বলে তারা দাবি করছে। এখানে একটা বিষয় আপনাদের একটু বলে রাখি। ইরান বলছিল যে আমেরিকা রাতে তাদের উপর হামলা করেছে এবং তার সেই প্রতিশোধ হিসেবে ইরান বাহরাইন কুয়েতের পর কাতারে হামলা করেছে। এরপর তারা জর্দানে ব্যাপক অ্যাটাক করেছে। অবশেষে সেই জর্দান, বিশ্বাসঘাতক দ্বিতীয় আব্দুল্লাহর দেশ জর্দান, বুঝতে পারছেন, ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের পাশের দেশ জর্দান, এবং যে জর্দান ইরান ইসরায়েলে মিসাইল মারলে এটা কিন্তু জর্দানের রুট দিয়ে যায়। জর্দান কি করে জানেন? আমাদের খুব সাহসী মুসলিম দেশ জর্দান। ইরান যখন মিসাইল আর ড্রোন মারে ইসরায়েলের উদ্দেশ্যে, জর্দান করে কি প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেগুলো ধ্বংস করে দেয়, যাতে ইরানের আক্রমণ ইসরায়েলে গিয়ে না পড়ে। আবার ইসরায়েল যখন আক্রমণ করে ইরানের ভেতরে, তখন জর্দান চুপ করে বসে থাকে, কিছু দেখে না। বোঝেন না কথাটা? ইসরায়েল যখন ইরানে মারে, ইরানে মুসলিম দেশ, তখন জর্দান কিছু দেখে না, এরকম চোখ বন্ধ করে বসে থাকে। আর যখন ইরান মারে ইসরায়েলের উদ্দেশ্যে, জর্দান তার প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ করে রাখে। বুঝতে পারছেন? যেমন ধরেন, একটু খেলা দিয়ে আবার আসি, অনেকগুলো খবর দেওয়ার আগে একটু আপনাদের বিনোদন দেওয়া লাগে মাঝে মাঝে। মিশর, এই দেশটি কিন্তু প্রথম ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল, জানেন? মিশর দিয়েছিল, তুরস্ক দিয়েছিল, ইরান দিয়েছিল। এই তিনটি দেশ ইসরায়েলকে সমর্থন দিয়েছিল ওই সময়। তো আজকের ইরান সেই ইরান না, ওইটা ছিল ওই যে শাহ রেজা পাহলেভি তাদের আমলের ইরান, আজকের ইরান না, ইসলামিক প্রজাতন্ত্র ইরান না। এবং জানেন যে গত যুদ্ধে ইসরায়েলের হাতে যে লক্ষ লক্ষ ফিলিস্তিনি মারা গেছে, মিশর যদি রাফাটা খুলে দিত, আপনারা জানেন যে গাজার সাথে মিশরের সীমান্ত আছে, এই রাফাটা খুলে দিলে একজনও মারা যায় না। অথবা সেখান থেকে যদি মিশর 2টা মিসাইল মেরে ইসরায়েলকে বলতো খবরদার আর একটা গাজার উপর বা গাজার নিরীহ মানুষের উপর হামলা করবি না, ইসরায়েল 10,000 মাইল বেগে দৌড়িত। কারণ পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তির দেশ কিন্তু মিশর মুসলমানদের, যেটা মুসলমানদের কল্যাণে এক ফোঁটা লাগে না। আমরা খেলার মাঠে মুসলমান বলে তাদেরকে সমর্থন করেছি, কিন্তু এই মিশর মুসলমানদের কোনো কাজে লাগে না। মনে রাখবেন, এই মিশর পুরোটা ইসরায়েল এবং আমেরিকার দাস বোঝেন, দাস। ইসরায়েল যা বলবে জর্দান আর মিশর তাই করবে, আমেরিকা যা বলবে জর্দান আর মিশর তাই করবে। এবং এই দুটো দেশের যারা ক্ষমতা আছে, জর্দানের দ্বিতীয় আব্দুল্লাহ, মিশরে আব্দুল ফাত্তাহ আল সিসি, এই দুজন স্রেফ অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য এই দুটো দেশের পুতুল হয়ে থাকে। একটা মিশরের মতো বিশাল দেশ, বিশাল সামরিক শক্তির দেশ, তার নাকের ডগায় ফিলিস্তিনদের, লক্ষ লক্ষ ফিলিস্তিনি নারী শিশুদের মারা হলো,
একটা প্রতিবাদ করে নাই। এটাকে নিয়ে আমরা আবার অনেক গর্ব করি, লজ্জা লাগে আমাদের। হ্যাঁ, আবার অনেকে দেখি যে এখন মিলাবে ভাই আপনার আর্জেন্টিনা। আর্জেন্টিনা কিন্তু খ্রিস্টান রাষ্ট্র, এটা ইহুদি রাষ্ট্র না। আবার আর্জেন্টিনা হিউজ মুসলিম আছে। এজন্য আর্জেন্টিনাকে সমর্থন করতে বলছি না, বলছি যে আমরা যে খেলার মাঠে ধর্মকে এনে নিজেকে জাতি তুলতে চাই, এটা করে কারা? ব্রাজিলিয়ানরা। আজকে যদি ব্রাজিলের সাথে মিশরের সেম খেলাটা হতো, এই প্রশ্নগুলি একটাও ব্রাজিল তুলতো না। এখন তুলছে কেন? দেখেন, পুরো পৃথিবী ফিফাকে নিয়ে যারা আলোচনা করছে, পুরো পৃথিবী ফিফার পক্ষে দাঁড়িয়েছে। আর আমাদের বাংলাদেশের কিছু গণমাধ্যম মিথ্যা কিছু ফটোকার্ড বানাচ্ছে, কিছু বানিয়ে প্রচার করছে। বিষয়টা কি আসলে আমি বলার চেষ্টা করছি কি আপনারা হয়তো বোঝার চেষ্টা করছেন? অর্থাৎ এই যে বিতর্কগুলো তৈরি হয়, এতে করে আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। ব্রাজিল, আর্জেন্টিনা কেউ আমাদের বন্ধু না, শত্রুও না। কেউ আমরা সেখানে যাইও না, আমাদের শ্রমিকরা খুব একটা সেই সব দেশে যায়ও না। কিন্তু আমরা পছন্দ করি বলে আমরা খেলার মাঠে রাখতে পারি। এটাকে নিয়ে আমরা এমন লেভেলে তর্ক করি, পারি না একজন একজনকে মেরে ফেলি, গুলি করি, এই একটা অবস্থা তৈরি হয়। এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ হওয়া উচিত। খেলা শেষ, থেমে যান। আপনার ব্রাজিলের দল হেরে গেছে, বিদায় নিচ্ছে, আপনি ঘুমান বা বাকি খেলা দেখেন। কেন আরেকজনের বিজয় বিতর্কিত করার জন্য আপনি খোঁচাচ্ছেন? এটা হলো একটা খুব মন্দ স্বভাব। এটা হলো যে গ্রামে কিছু কুচক্রী মহিলা থাকে, দেখবেন নিজের ঘরের শান্তি থাকুক আর না থাকুক, পরের ঘরে গিয়ে আগুন লাগাবে। এই তোমার স্বামী এটা করছে, তোমার স্বামী পরকীয়া করে, তোমার দেবর এটা করছে, তোমার ননদ এটা করছে। এই টাইপের মানুষগুলো দেশের জন্য খুব হুমকি। খেলাকে খেলার জায়গা রাখেন, এটাকে নিয়ে আলোচনা খুব বেশি জরুরি না। খেলা একটা বিনোদন, আমরা দেখবো, শেষ, হারবে, কিসের জন্য কষ্ট পাবো? আর্জেন্টিনা কি আমার বাপের বাড়ি? না, ব্রাজিল আমার বাপের বাড়ি। আমার দেশ বাংলাদেশ। যদি এর বাইরে কোনো দল সাপোর্ট করি, সেটা মুসলিম দেশ। এটা হলো আমার থিওরি। হারলে কি না হারলে কি, এটা নিয়ে কোনো আফসোস নাই আমার। দর্শক, এখন বিষয়টা তৈরি হলো কি, জর্দানের মধ্যে আজকে ইরান বড় আকারে অ্যাটাক করেছে, মার্কিন ঘাঁটিগুলোর উপর টার্গেট করেছে। ইরান বলছে রাতে তাদের উপর যে আমেরিকা আক্রমণ করেছিল তার জবাবে তারা এটা করেছে। এবং জর্দান বলছে তারা আকাশ প্রতিরক্ষা অ্যাক্টিভ করেছে এবং ইন্টারসেপ্ট করেছে। কিন্তু কিছু তথ্য পাওয়া গেছে যে জর্দান তারা যে ইন্টারসেপ্টের দাবি করেছে ম্যাক্সিমাম ভুয়া। মার্কিন বেশ কয়েকটা ঘাটের গুরুত্বপূর্ণ স্থানকে ধ্বংস করতে, শুধু স্থান না, জর্দানে মার্কিন গুরুত্বপূর্ণ বেজ রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ। বলা হয় আরব রাষ্ট্রের কয়েকটা গুরুত্বপূর্ণ জোনের জর্দান একটি জোন আমেরিকানদের জন্য, এটাকে ধ্বংস করে ফেলেছে ইরান। এবং হতাহতের খবর পাওয়া যাচ্ছে, যদিও আমেরিকানরা সেটা প্রকাশ করছে না। অর্থাৎ গত 2 দিনে 4 থেকে 5টি দেশে ইরান আক্রমণ করছে। এবং ইরান এটিও বলছে প্রয়োজনে পুরো গালফ মানে পুরো আরবের মধ্যে আমেরিকান ঘাঁটিগুলোকে টার্গেট করবে তারা। ইতিমধ্যে জর্দান, কাতার, কুয়েত, বাহরাইন, এই 4টি দেশে মার্কিন ঘাঁটিকে মোটামুটি শিক্ষা দিয়েছে ইরান। এই পরিস্থিতির মধ্যে আরবের বাকি যে দেশগুলো সেখানেও আক্রমণ হয়েছে, তারাও বলছে যে তারা ইন্টারসেপ্ট করেছে। কিন্তু পরবর্তী কয়েকটি ফুটেজ দেখা গেছে যে মার্কিন ঘাঁটি থেকে ব্যাপক ধোঁয়া উঠছে। তার মানে সেখানে মোটামুটি ইরানের মিসাইল যে তাণ্ডব চালিয়ে আসছে। যখন ইরান আমেরিকাকে কঠিন ভাষায় জবাব দিয়েছে, আমেরিকা যখন বুঝতে পারছে কিরে আমি 80টা মারলেও 100টা মারে, কাম তো খাম করে ফেলবে, তখন আমেরিকা কি করছে? পাকিস্তান আর কাতারকে বলছে যে তোমরা একটা যুদ্ধবিরতির প্রস্তাব দাও, আবারও যুদ্ধবিরতি দাও, ইরান কিন্তু মেরে আমাকে তক্ত বানায় ফেলতেছে, তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি। তখন কূটনীতি, একটু আগে নিউজটা আগে শোনালাম আপনাদের, তখন কাতার, পাকিস্তান, তুরস্কের মধ্যস্থতায় আবার আমেরিকা বলছে ঠিক আছে আমি আবার থেমে গেলাম, আর মারবো না, সময় মতো যদি মনে হয় আবার মারবো, কিন্তু এখন আর মারবো না। কারণ ইরান মাইটটা খুব শক্তভাবে দিছে, এই মাইটটা খেয়ে আমেরিকা ঠান্ডা হয়ে গেছে। ইসরায়েল নেতানিয়াহু আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছে, মিস্টার ট্রাম্প তুমি আমার বন্ধু, তুমি কিন্তু হুমকিতে আছো, আমার কাছে ইন্টেলিজেন্স তথ্য আছে, তোমাকে ইরান মেরে দিতে পারে যে কোনো সময়, তুমি সাবধানে থেকো, তুমি সাবধানে থেকো, কারণ ইরান তোমাকে মারার প্ল্যান করেছে। প্রশ্ন হলো ইরান মারার প্ল্যান করবে কি? ইরান তো প্রতিশোধের ঘোষণায় দিয়েছে, কিন্তু ইরান বলেনি আমরা গুপ্ত হত্যা চালাবো। এখন মনে হচ্ছে যে নেতানিয়াহু ট্রাম্পকে খেয়ে দিয়ে ইরানের ঘাড়ে দোষ চাপায় কিনা। ইরানকে ট্র্যাপে ফেলতে
ইসরায়েল ট্রাম্পকে বলছে তোমাকে মেরে ফেলবে ট্রাম্প, তুমি সাবধান হও ট্রাম্প, ইরান তোমার পিছিয়ে লেগে আছে। তার একদিন আগে ট্রাম্প বলছে যে আমার জীবন হুমকিতে আছে, যে কোনো সময় আমি মারা যেতে পারি, কারণ ইরান আমাকে মারবে বা মারার ঘোষণা দিয়েছে। ট্রাম্প নিজেই আতঙ্কে আছে। এখন আর কাউকে কিছু করতে হবে না। ইসরায়েল বা মার্কিন ডিপ স্টেট বা ট্রাম্পের তো অনেক শত্রু আছে, ভেনেজুয়েলা থেকে শুরু করে রাশিয়া, চীন, কেউ মেরে দিলে ইরানের নাম পড়ে যাবে, আর লাভ কি? তো ট্রাম্প তো একটা আসলে বয়কার বউ কয়কার কা চয়কার চো ডট 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 ডট। ভাই, তোমার শত্রু ইরান তোমাকে মারবে না।